ছাব্বিশের নির্বাচনে আজকে আমরা মৌলভীবাজার ৩ আসন নিয়ে আলোচনা করতে চাই। গতকালকের পর্ব আপনারা দেখেছেন, সেখানে আমরা যাদের সাথে আলোচনা করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব আপনারা দেখবেন। আমি পরিচয় করিয়ে দিই যারা এখানে আলোচক হিসেবে রয়েছেন। আমার হাতের ঠিক ডান পাশে রয়েছেন এম নাসির রহমান, তিনি বিএনপি মনোনীত প্রার্থী মৌলভীবাজার ৩। আমার ঠিক বাম পাশে রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মৌলভীবাজার ৩। এবং একদম বাম পাশে রয়েছেন জনাব মুজিবুর রহমান মুজিব, তিনি আহ্বায়ক মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি। আমরা যে আলোচনাগুলো গতকাল আপনারা শুনছিলেন তারই কন্টিনিউশন আপনারা শুনবেন। আমরা একটু মানুষের প্রশ্ন নিতে চাই। আমি প্রথমে প্রশ্ন করতে চাই জনাব আব্দুল মান্নান সাহেবকে। জি, আপনাকে অতীতে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও করোনা মহামারীর সময় কখনো জনগণের পাশে দেখা যায়নি। আচ্ছা, কিন্তু আমাদের মৌলভীবাজারের সাবেক এমপি জননেতা জনাব এম নাসির রহমান, উনি এবং উনার নির্দেশে হাজার হাজার যুবকরা, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা মৌলভীবাজার জেলায় এই দুর্যোগ সময়ে তারা ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আচ্ছা, যোগ্যতার যে কোনো মন্ত্রণালয় থেকে উনার পিতা ছিলেন আপনার প্রশ্নটা বলেন, আমরা এই বক্তব্য শুনছি। আপনার প্রশ্ন যদি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী, যার কারণে উনি যে কোনো মন্ত্রণালয় থেকে বরাদ্দ এনে মৌলভীবাজার ৩-এর বিভিন্ন জায়গায় স্পেশালি ভাবে উন্নয়ন করেছেন। আচ্ছা, কোন প্রশ্ন যদি থাকে, এই এলাকায় উন্নয়ন করেছেন, সেক্ষেত্রে আপনি কি জনাব এম নাসির রহমান সাহেব থেকে নিজেকে যোগ্য মনে করেন? আচ্ছা, উনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন একবার। জি জি, একটু পাশে ওনাকে দেন, একটু মাইক্রোফোনটা দেন। শুনেন সঞ্চালক সাহেব, উনি যে প্রাকৃতিক দুর্যোগের কথা বলেছে, আমাকে প্রশ্ন করেছে, আমি এটার উত্তর দেই। জি, গত 22 সালে বন্যা হয়েছিল রাজনগরের একটা উপজেলা পূর্ণাঙ্গ, 3টা উপজেলা আংশিক বন্যা কবলিত হয়েছিল। আমি সেই রাজনগরের মানুষ এটা সাক্ষী যে আমি প্রতিদিন চাউল, ডাল, মুড়ি এগুলা বন্যা চলাকালীন সময়ে দিয়েছি। বন্যা পরবর্তী সময়ে আমি বন্যা কবলিত এলাকা যে আংশিক যে 3টা ইউনিয়ন, আমি গ্রামে গ্রামে ঘুরেছি। কামারসাক যে ইউনিয়নটা প্রায় পূর্ণাঙ্গ বন্যা কবলিত ছিল, সেই গ্রামে আমি 7 দিন নিজে আমি হেঁটেছি। হেঁটে হেঁটে আমি ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা করেছি, কার কতটা চালের টিন লাগবে, কতটা বেড়ার টিন লাগবে, কতটা বেড়ার ফাঁকা খুঁটি লাগবে, এগুলো আমি তালিকা করে আমি শুধু পুনর্বাসন বাবদ আমি 23 লক্ষ টাকার কাজ করি। আচ্ছা, অনেক ধন্যবাদ। একটু ছোট করে দিন। একটু আগে যেটা উভয় প্রার্থী বলেছেন যে শিক্ষার বিষয়টা, আমরা জানি আমাদের এই জেলা শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে। আমাদের এই জেলার অনেক যুবকরা বিদেশে চলে যায়, একটু ইন্টার পর্যন্ত লেখাপড়া করে তারপরে বিদেশে চলে যায়। উভয় প্রার্থীর কাছে আমাদের একজন নাগরিক হিসাবে, এই জেলার একজন ভোটার হিসাবে আমাদের প্রশ্ন থাকবে যে এই জেলার যুবকদেরকে আগামীতে কিভাবে কাজে লাগানো যায় এবং এই জেলার শিক্ষার মানকে কিভাবে আরো বাড়ানো যায়, এই দুইটা প্রশ্ন আমার। অনেক ধন্যবাদ এম নাসির রহমান। যদি একটু এই বিষয়ের সাথে আমি যুক্ত করে দিই, এখানকার যারা ছেলে মেয়ে, ইয়াং গ্রুপকে যদি আমি জিজ্ঞেস করি যে ওর কি ক্যারিয়ার প্ল্যান কি, বলে হয়তো চলে যাবে লন্ডন, নাইলে নিউ ইয়র্ক, নাইলে এরকম ইউরোপের কোন দেশের স্বপ্ন দেখে তারা। এইখানে কারিগরি শিক্ষা যে প্রতিষ্ঠানটা আমরা দেখলাম, সেটা কার্যত অকার্যকর। এখানে যারাই বিদেশে যাবে যাক, ওটা তো অসুবিধা না, ওটা দেশের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ভালো, কিন্তু তারা একটা স্কিল্ড মাইগ্রেশন, মানে একটা প্রশিক্ষিত কোনো জনবল হয়ে সে বাইরে যেতে পারে না, ফলে সে ওখানে গিয়ে প্রথম 5 বছর তাকে আসলে স্ট্রাগল করতে হয়। এইটা নিয়ে আপনারা কোনো কিছু ভাবছেন কিনা? আমি আগে ওই প্রশ্নকর্তার উত্তরটা দিয়ে আপনার উত্তরে আসতেছি। ওই প্রশ্নকর্তা যেটা বলেছে একেবারে সর্বৈব সত্য কথা। এখানে ধরেন 10টা ছেলের মধ্যে আপনার 6 কি 7টা ছেলে ইন্টার পাস করার পরে আর কলেজে গ্র্যাজুয়েশনের দিকে যায় না, যায় অফকোর্স যায়, এতে 3-4 জন হয়তো যায়, বা তারপরে গ্র্যাজুয়েশনে গিয়েও শেষ হয়ে গেল। হ্যাঁ, তারপরে এটা তো শুধু মৌলভীবাজারের
প্রেক্ষাপট না, সারা বাংলাদেশে না না, প্রায় সিলেট, সারা বাংলাদেশ না এরকম। হ্যাঁ? সিলেটের অধিকাংশ জায়গায় এরকম এই অবস্থা। হ্যাঁ, সরি হ্যাঁ, ইয়েতে। তো এখন ধরেন এই যে আপনি এটার আমার ইয়েটা হলো, আমরা গত টার্মে, আমাদের লাস্ট টার্মে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটা আমরা করেছিলাম। আমার লেট ফাদার এটি করেছিলেন এবং এটা চালু হয়েছিল 2007 কি 2008 দিকে হতে। জি, আপনার কথা বলতে ইয়ে না, এখানে বিভিন্ন সাবজেক্টে এখানে টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হচ্ছে, ইনক্লুডিং হোটেলের হাউসকিপিং ব্যাপার নিয়ে এদের ট্রেনিং দিবে, বিভিন্ন ক্যাটাগরি ট্রেনিং দেওয়া হচ্ছে। কিন্তু এখানকার মানে 75 to 80% স্টুডেন্টই হলো মৌলভীবাজারের বাইরের। জি, হ্যাঁ, মৌলভীবাজার বা গ্রেটার সিলেটের বাইরের অন্যান্য জেলা ইয়ে থেকে আসতেছে। হ্যাঁ, হয়তো ওদিকে সিট পাচ্ছে না, মানে যে উদ্দেশ্য করা হয়েছিল সেটা। হ্যাঁ, তো ওরা ইয়েতে এসে এখানে পড়াশোনা, কিন্তু এই আমাদের মৌলভীবাজারে যে মৌলভীবাজার ওরকম মাত্র 20% স্টুডেন্ট মাত্র যায় ওখানে, আরো কম হইতে পারে। এবং এই যে এখান থেকে ট্রেনিং নিয়ে একটা ছেলে, আমার একটা লাইভ এক্সাম্পল আপনাকে এই মাত্র দিই। একটা ওয়েটার আছে আমার এখানে, আমাদের এই গ্যাসনগর ইউনিয়নের। সে এখন এই চাকরি ছেড়ে দিয়ে সে সৌদি আরব চলে যাচ্ছে। জি, যাচ্ছে কি, ও ওপেন ভিসা, মানে চাকরি নাই, ফ্রি ভিসা। ফ্রি ভিসা। জি, ফ্রি ভিসা গিয়ে 4.5 লক্ষ টাকা খরচ করেছে, ফ্রি ভিসা এসে যাচ্ছে। তার চাকরি, তার ভাই ওখানে আছে বলে। তো এখন ওখানে তো চাকরি বসে নাই যে গেলে সে পাবে। সে এখানে ওয়েটারিং করতো, সে বলে এখন ড্রাইভারি করবে, আবার কোনো সময় সে কিচেনে কাজ করছে ইয়েতে। তো ও 4.5 লক্ষ টাকা খরচ করেছে অলরেডি, এমনি টানাটানি পরিবার, কিন্তু সৌদি আরবে ফ্রি ভিসা যাচ্ছে। জি, ওখানে গিয়ে খুঁজবে, এবং ফ্রি ভিসায় ইউজুয়ালি আপনার 1-2 বছর কোনো চাকরি হয় না। জি, হ্যাঁ, চাকরি হয় না, কিন্তু ওই সে চলে যাচ্ছে। এটা তো খালি সৌদি আরবের কথা বলছি, অন্যান্যরা আছে কেমন করে লন্ডনী মেয়েরা এসে বিয়ে করে নিয়ে যাবে তাদেরকে, হ্যাঁ, ওখানে ইয়ে করবে। এখন আমার প্ল্যান এটা হলো যে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটা আধুনিকায়ন করতে হবে। আর আমাদের মৌলভীবাজার যে কলেজটা, এটা আস্ত জেলাতে একটাই গভর্নমেন্ট কলেজ, জি, এটাকে আমরা একটা ইউনিভার্সিটি কলেজ হিসাবে আমরা রূপান্তর করতে চাই। এখানে আমরা স্পেশালাইজড, এটা পুরা ম্যাসিভ ডেভেলপমেন্টাল কাজ নিব আমরা। জি, পুরা এটা পুরান বিল্ডিং ভেঙে নতুন করে স্ট্রাকচারিং করে আমরা পুরো একটা মডার্ন ইউনিভার্সিটি হিসাবে এটাকে ইয়ে করে এটাতে অ্যাডভান্সড স্পেশালাইজ এই সমস্ত জেনারেলাইজ সাবজেক্ট না, জুলজি, বটানি, সোশিয়োলজি, এগুলি না, এগুলিতে বেকার। আপনাকে স্পেসিফিক কম্পিউটার সায়েন্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, এই সমস্ত যেগুলিতে চাকরি পাওয়ার ইয়ে আছে, সেই ধরনের সাবজেক্টগুলির উপরে আমরা এমফেসাইজ দিয়ে এটাকে ট্রান্সফর্ম করার আমরা এটা আমার ইচ্ছা। আচ্ছা, জামায়াতের প্রতিনিধি, আপনি যদি একটু যুক্ত করেন, মানে শিক্ষা নিয়ে এখানকার আনস্কিল্ড লোকজন যখন যাচ্ছে আরেক দেশে, সেও সাফার করছে এবং এখানকার যারা মানুষ তারাও সাফার করছে। এর সাথে আরেকটু যুক্ত করি যে এইখানে অনেক প্রবাসী আমাদের কাছে মেসেজ, যখন আমরা এই প্রোগ্রামের কথা বলছিলাম, তারা মেসেজ করছে যে তাদের যে সম্পদ, এই দেশ থেকে তাদের আসলে অনীহা তৈরি হয়ে যায়। তারা এইখানে যে সম্পদ এখানে আছে, তারা ইনসিকিউরড ভাবে, তারা এখানে জমি দখল হয়ে যায়, এখানে পাসপোর্ট অফিসের দুর্নীতির কারণে তাদের অনীহা তৈরি হয়। আর একটা বড় জায়গায় তারা সবচেয়ে বেশি আপত্তি, তাদের অনেকেরই সামর্থ্য আছে, এখানে এসে তারা বিনিয়োগ করতে চায়, তারা এখানে সাহস পায় না। একটু আপনি যুক্ত করবেন যে এরকম কেন হলো এবং আপনারা এক্ষেত্রে কি প্ল্যান? আমাদের দেশের মানে স্বল্প শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত সবাই ম্যাক্সিমাম জেনারেল শিক্ষায় শিক্ষিত, তো কোনো কারিগরি শিক্ষায় শিক্ষিত নয় তারা। আর আমি দেখেছি, এটা নিয়ে একটু চর্চা করি ইতিমধ্যে, যে আমাদের অভিভাবকরাও এই যে কারিগরি শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা, এটা ঠিকমতো বুঝে না, তাদের ছেলেমেয়েদেরকে এদিকে প্রোভাইড করে না। আমি মনে করি যে এটা এদেরকে সচেতন করতে হবে, কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা, গুরুত্ব, এটা বোঝাতে হবে। আমরা হজে গিয়েছি, হোটেল থেকে আল্লাহর গড়ে যেতে 4-5 মিনিট যে গরম, সেই গরম আমরা সহ্য করতে পারিনি। কিন্তু আমরা দেখেছি আমার দেশের যুবকেরা ঘন্টার পর ঘন্টা, স্কিল হ্যান্ড না থাকার কারণে রাস্তা পরিষ্কারের কাজ করে, ঘন্টার পর ঘন্টা তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে যে পয়সা পায়, সেটা দিয়ে দেশে যে তাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তানাদি রেখে গেছে, তাদের ডাল ভাতের কোনো ব্যবস্থা হয় না। সুতরাং
তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার আসনে বা আমার জেলাতে যে কারিগরি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলাকে আরো উন্নত করতে হবে, প্রয়োজনে আরো এটার সংখ্যা বৃদ্ধি করে তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে বিদেশ পাঠাতে হবে। অনেক ধন্যবাদ। মুজিব ভাই যদি এই বিষয় নিয়ে একটু অ্যাড করেন, আপনাদের এখানকার বেকার সমস্যা প্রকট। এটা মহাত্মা এমপি সাহেব মনে হয় আমাদের শমশেরনগর সরকার ওখানে যেটা টেকনিক্যাল, এটি এমপি সাহেবের এবং আমাদের মরহুম নেতা সিবুর রহমান সাহেবের এটা পরিকল্পনা ছিল এখানে টেকনিক্যাল কলেজ করা। রাজনগর মৌলিবাজার শমশেরনগর রোডে একটা পাসপোর্ট অফিস, ওখানে এটা টেকনিক্যাল কলেজ আছে না, এটাও তো বিএনপির আমলে ওনার করা, উনি তখন সংগ্রহ সদস্য। কাজে টেকনিক্যালি শিক্ষিত না হইলে এর কোনো বিকল্প নাই। আরেকটা জিনিস, ও ছেলেরা মনে মনে কষ্ট পাইতে পারে, এটা আমি আমার উচ্চারণ করতে খুব কষ্ট হয়, যে এই যে সিটিজেন করে নিয়ে বিয়ে করে অনেকে চলে যায়, লন্ডনী মেয়ে আসে দেশে, এরপরে আপনার এটা নিরাপদ জীবন অনেকের স্বপ্ন নাকি, অনেকের স্বপ্ন, এটা সিটিজেন কন্যা আমেরিকা লন্ডন চলে যায়। তো এটা ইদানিং ভাবে পরিবর্তন হয়েছে। তা আমরা আশা করবো বিশেষ করে আমাদের মেয়ে হইলে আমেরিকান সিটিজেন কন্যা বলা, এটা আর ছেলে হইলে আমেরিকান সিটিজেন মেয়ে। এই প্ল্যানটা ইতিমধ্যেই মরহুম এমসি বড়বান সাহেব যেটা নিয়েছিলেন এবং 2001-এর মাননীয় সংসদ সদস্য বর্তমান বিএনপির প্রার্থী নাসির রহমান সাহেব ওখানে ছিল। এটা তো আমার নাম সাহেব এটা গুরুত্ব উপলব্ধি করবেন। আমরা আশা করব আগামী দিনে টেকনিক্যাল এডুকেশনের গুরুত্বটা যেন দেওয়া হয়। আমি নিজে একজন MA পাস লোক, 2 পয়সার মূল্য নাই, ওরে মাস্টার ল করছি, মাস্টার ডিগ্রি BA MA কোনো মূল্য নাই, টেকনিক্যাল এডুকেশনের মূল্য যেটা আছে। কাজে আমাদের বর্তমান প্রজন্ম যেন টেকনিক্যাল শিক্ষার উপর গুরুত্ব দেয়। আচ্ছা, আমাদের নাসির রহমান সাহেব ভাই যেটা বলছেন ও একেবারে যথাযথভাবেই ওটা মাধ্যমূলক। যেমন IBA তে MBA আমি মৌলভীবাজার খুঁজি, ভাই ঢাকা ইউনিভার্সিটিতে IBA করে MBA কেউ আছে নাকি? খুঁজেই পাওয়া যায় না। IBA তে MBA করা ছেলে কটা আছে আমাদের এখানে? আমরা প্রস্তাব করবো এটা আমাদের ছেলেরা জন্য উৎসাহী হয় আর এই ব্যাপারের জন্য গুরুত্ব আরোপ করা হয়। আমরা টেকনিক্যাল শিক্ষা শিক্ষিত হইতে চাই। গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা ওই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে কম মানে রেশিও অনুযায়ী সবচাইতে কম স্টুডেন্ট যায় এই সিলেট থেকে। এই টেন্ডেন্সি অনেকেই বলে যে আমাদের ঢাকা যত দূর তার থেকে লন্ডন অনেক বেশি কাছে। অনেকেই বলে যে ঢাকা এখান থেকে যেতে 15-16 ঘন্টা 17 ঘন্টা লাগে। এখন বাই রোডে রাস্তার যেই খারাপ অবস্থা, আমরা ব্রাহ্মণবাড়িয়া দেখেছি, আমরা 4 ঘন্টা 5 ঘন্টা চলে যাচ্ছে। না, এই রাস্তা নিয়ে তো অনেক জটিলতা। ঢাকা সিলেট হাইওয়েতে যেই জটিলতাগুলো দেখলাম আমি নিজে, ওইটা সেপ্টেম্বর মাসে একটু গন্ডগোল হয়েছিল, এখন ব্যাক টু নরমাল। এখন 4:30 আমি নিজে আসতে যাচ্ছি 4:30 5 ঘন্টায় 4:30 5 ঘন্টা। না, এই রাস্তাটা তো 2019 সাল থেকে এই রাস্তা জমি অধিগ্রহণ এখনো কোনো জায়গায় হয় নাই, শেষ করতে পারে নাই তারা। না, একটা খালি মাধবপুর একটুখানি আটকায় যায়, এছাড়া রাস্তা এখন মোটামুটি ক্লিয়ার। আমি তো এই গত 10 দিনে 3 বার আসা যাওয়া করেছি। আচ্ছা, আমি একটু প্রশ্ন নিতে চাই। আদাব, নমস্কার। আমি আমাদের জামাতি ইসলামের সম্ভাব্য প্রার্থীর কাছে আমার একটা প্রশ্ন, যে অতীতে তারা হিন্দু সম্প্রদায়ের পাশে কতদিন ছিল? দ্বিতীয় প্রশ্ন হলো যে আরেকবার একটু বলবেন, আমরা বুঝি। অতীতে তারা হিন্দু সম্প্রদায়ের পাশে কতদিন ছিল? এখন যেভাবে মানে তারা গড়ে গড়ে যে তারা প্রতিশ্রুতি দিতেছে যে গড়ে গড়ে মন্দির দিবে, এই দিবে সেই দিবে, যে আমরা এইগুলো আর কি, এই প্রশ্নটা জানতে চাইছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, যে তাদের একজন নেতা ঢাকায় বলছেন যে আমাদের কথায় প্রশাসন উঠবে বসবে। এতে জানেন আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক সবাই জানে যে বেশিরভাগই বলে আওয়ামী লীগ, না করলেও বলে আওয়ামী লীগ। এতে কিন্তু আমাদের হিন্দুদের সম্প্রদায়ের লোকে খুব ভয় পাচ্ছে। এই প্রশ্নটা জানতে চাই। আর একটা কথা, আমি সংখ্যালঘু শব্দটা শুনলে আমাদের কাছে মানে খুব কষ্ট লাগে, এই শব্দটা আমি খুব ভালো লাগে না, এদিকে একটু দৃষ্টি আকর্ষণ দিবেন। আপনি যদি বুঝতে পারেন যদি একটু উত্তর দেন। যে উনি বলেছেন যে আপনারা বলেছেন, আপনাদের কোন এক নেতা বলেছেন যে প্রশাসন আমাদের কথা উঠতে হবে বসতে হবে। ওনার একাধিক প্রশ্ন আছে। উনি বলেছেন যে গত 17 বছর আমরা অমুসলিমদের, আমি সংখ্যালঘু বলবো না, অমুসলিমদের পাশে আমরা যাইনি। বাস্তবেই আমরা যাইনি, কারণ সে সময়টা বিবেচনায় আনতে হবে। সেই সময়ে আমরা মানে আত্মরক্ষা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। এই যে গুফলা নদী, আপনি হয়তো চিনবেন না, এখানে অনেকেই চিনে।
গুফলা নদীতে আমাদের ছেলেরা পুলিশ গ্রেফতারির ভয়ে রাতে সেখানে বর্ষি বেয়ে রাত কাটিয়েছে, ঘুমাতে পারে নাই, নিজেরা বাড়িয়ে করে থাকতে পারি নাই, ব্যবসা বাণিজ্যে যেতে পারি নাই, চাকরি নকরিতে আমাদের লোক যেতে পারে নাই। আমরা অন্যদের পাশে। এখন তাদের ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? শুনেন, তারপরেও এই যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি, এটার বাস্তব উদাহরণ আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটা প্রশ্ন নিব। প্রশ্নটা হচ্ছে আমাদের মৌলানা আব্দুল মান্নান সাহেবের কাছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রাম পর্যায়ে আপনাদের দলের নারী নেতৃত্ব যারা আছেন তারা 5-6 জন করে একটা গ্রুপ সংঘবদ্ধ হয়ে গ্রামের প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে যাচ্ছেন এবং তারা গ্রামের সহজ সরল মহিলাদেরকে বুঝাচ্ছেন যে আপনারা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে আপনারা জান্নাতে চলে যেতে পারবেন। এটা আপনি একটু ব্যাখ্যা দেবেন। আর আরেকটি প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই, আপনি আমার প্রশ্নটা ভালো করে শুনবেন দয়া করে। আমরা কিছুদিন পূর্বে দেখতে পেলাম যখন আপনাদের এক নেতা ঢাকার একজন জাতীয় নেতা শারদীয় দুর্গাপূজায় গিয়ে বললেন রোজার পূজা এক, সেই সুবাদে ঢাকার একজন আলেম মসজিদের মিম্বরে বসে তিনি ওয়াজ করছিলেন এবং বলছিলেন যে এটা ইসলামে কখনোই জায়েজ হতে পারে না। সেই ওয়াজকে কেন্দ্র করে আপনাদের সেই স্থানীয় নেতা সেই ইমামকে একটি চিঠি দিলেন যে আপনি মুখের ভাষা শালীনতার ভিতরে বলে আপনি ওয়াজ করবেন, যেমন একটা হুমকির মাধ্যমে তিনি এই জাতিকে বুঝালেন। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। দুটি প্রশ্ন করেছেন, যদি একটু শর্ট করে বলেন। এই যে কথাটা বলছেন এটা আমরা শুধু মিডিয়াতেই দেখতেছি, এই যে জান্নাতের কথা, এটা আমরা আজ পর্যন্ত এটার কোনো বাস্তবতা আমরা পাইনি। আপনাদের কাছে যদি বাস্তবতা থাকে, কোনো রেকর্ড থাকে, বুঝছেন, এটা শুনেন। হ্যাঁ, আমার কথা শুনেন, আপনারা শুনেন আমার কথা শুনেন। আপনি বলছেন রেকর্ড আছে, আমি তো আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আপনারা কথা বলতে দেন না, প্রশ্ন করেন কেন? আচ্ছা, প্রশ্ন যেহেতু করছেন তো কথা উত্তর তো শুনবেন আপনারা, বুঝছেন। আমাদেরকে এই ভিডিও দিবেন, আমরা সার্চ করে দেখব এই মহিলারা কারা, বুঝছেন। আমরা এইটা দেখব, এটা বলার কোনো সুযোগ নেই। এই জান্নাত পাওয়ার, আপনার কথা বলার যে বুট দিলেই জান্নাত পেয়ে যাবে, এটা বলার কোনো সুযোগ নেই, বুঝছেন। আমি এটার সাথে মোটেই একমত নয়। আচ্ছা, বুঝছেন। আচ্ছা আচ্ছা, ওকে। আপনি পরে আরেকটা ছোট প্রশ্ন ছিল আপনার কাছে। এরপরে ঢাকার যেটা ঘটনা বলেছেন, এটা আমাদের সংগঠন, মানুষ তো আমরা তো ফিরিস্তা নয়, ভুল ত্রুটি হতে পারে, কিন্তু এই ভুল ত্রুটিকে মানে কেউ এলাও করে নেয়, আমরা এটা এলাও করি না। এটা ওনার ব্যক্তিগত কথা, ওনাকে এই বিষয়টা শাসানো হয়েছে, ওনাকে মানে যাতে এই ধরনের কোনো কথা উনি আর না বলেন, এ ব্যাপারে ওনাকে শাসানো হয়েছে। আচ্ছা, আমি একটু চুপ করো। আমার জামাতি প্রতিদ্বন্দ্বী আমার খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, নিরীহ মানুষ, দুনিয়াদারে অনেক কিছু ওনার কাছে আসে না, ইয়েটি থাকতে পারে। ওনার কয়েকটা কথা বলেছেন, যে আপনি যে প্রশ্নটা করেছিলেন প্রথমে, যে প্রশাসনে ওনার দলের লোকে এটা এবং এটা তো আপনার কথা না, এটা সারা বাংলাদেশে সবাই জানে। হ্যাঁ, কিন্তু আমার এটা উনি স্বীকার করবেন না, বা জানলেও হয়তো জানেন না, হয়তো জানলেও ওনার ইয়ে করেন নাই। এটা তো 200% ধ্রুব সত্য কথা, যে দাঁড়াও, 200% ধ্রুব সত্য কথা যে প্রশাসনে এখন এই যে ডেপুটি সেক্রেটারি লেভেলে এবং এসপি লেভেলে প্রচন্ড পরিমাণে জামাত অফিসাররা। এই যে আমি আপনাকে বলতে চাই, কারণ অ্যাডমিনিস্ট্রেশনে আমি জানি, অনেক এর সাথে ইয়েতে জানি, ওনারা যে ইলেকশনে যে নন পলিটিক্যাল এরকম কাউকে দিবেন, দেখা যাচ্ছে 64টা ডিসি বা 64টা এসপি করতে গেলে দেখা যায় 40-50টা জামাতি সাপোর্টেড অফিসাররা ওখানে কিভাবে পোস্টিং করবেন? জি, মানে সরকারি হিমশিম খাচ্ছে। কারণ আওয়ামী লীগ সরকারের সময় আপনার বিএনপির যদি 14 গোষ্ঠীর গন্ধ পাওয়া থাকে,
কেউ ঢুকতে পারে নাই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু উনাদের দলের লোকরা নিজেদের পরিচয় গোপন রেখে ওনারা পরীক্ষার ইউতে ঢুকছেন। ওনারা আরাম, এবং এটা ওই সময় সরকার অ্যালাউ করেছে, জেনে বুঝে জামাতের লোকজনকে অ্যালাউ করেছে। হ্যাঁ, করেছে। এটা তাদের আরেকটা মাস্টার প্ল্যান ছিল আওয়ামী লীগের। আচ্ছা, বুঝতে পারছেন? ওটা মাস্টার প্ল্যানটা ছিল কাটা দিয়ে কাটা তোলার মাস্টার প্ল্যানটা ছিল। আচ্ছা, কথা বলছেন? এটা আওয়ামী লীগের না, পার্শ্ববর্তী ইয়ের প্ল্যান, ক্ষমতার পরাশক্তির প্ল্যান। তো এই জন্যে উনি বেচারা মফস্বল টাউনে থাকেন, তো অনেক অনেক খবর হয়তো না পাইয়ে না। বাট এই কথাটা আপনি যখন বলতেছেন, এটা আপনার কথা না, আমরা সবাই ভালো করে জানি, এটা ওপেন সিক্রেট, এভরিবডি নোজ। হ্যাঁ, যে আমাদের কিন্তু এর পাশাপাশি এই কথাও আছে, এই কথাটা ভবিষ্যতে যেহেতু বিএনপি পাওয়ারে চলে আসছে অবস্থা, সেই কারণে এরা এসে তদবির বিএনপির নেতাদের কাছ থেকেই করে না। ওই যে আপনি দেখবেন ওনাদের একজন সহকারী সেক্রেটারি বলছিলেন যে জামাত এখন ক্ষমতার দ্বার প্রান্তে। জি। আর ওনাদের মহাসচিব বলেছিলেন যে জামাত এখন ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত। কোথা থেকে বলতেছেন এই সমস্ত কথা? ওনার তো ভোট নাই, 10 থেকে 12% ভোট মাত্র। উনি কি করে এগুলি বলতেছেন? কারণ এই প্রশাসনে ওনাদের যে লোক এই পুরা ছড়াছিটা আছে, ওইটার বেসিসে ওনারা এই সমস্ত কথাবার্তা বলছেন। আচ্ছা, আমরা তার সাগু খাই না, তাই না? ওনারা হয়তো ভালো ভালো কিছু খাই থাকতে পারেন, কিন্তু তাই বলে আমরা সাগু খাই না। আমরা জানি কি জিনিস সেটা। কারণ সরকার, আমরা বহু বছর, 20 বছর ধরে সরকার চালাইছে বিএনপি, হ্যাঁ, বিভিন্ন সময়। হ্যাঁ, তো আমাদের থেকে তো বেটার সরকার চালানোর এক্সপার্টিস তার কারো থাকতে পারে না। এনিওয়ে, আর আমি নিজে 15 বছর সরকার প্রশাসন নিজের থেকে দেখেছি। হ্যাঁ, যাই হোক, তো এখন হলো না, আমি কথাটা শেষ করি। এই হলো ওই ব্যাপারটা, ওনার হয়তো অজ্ঞতা থাকতে পারে ইয়েতে, বাট কথাটা 100% সত্য। দ্বিতীয় হলো চিটাগাংয়ের যে নেতা, আমার সাথেই সংসদ সদস্য ছিলেন, বড় নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন, কিন্তু উনি যে এত বড় বিরাট একটা কিছু আমি বুঝতে পারিনি। উনি যে বক্তব্যগুলি দিয়েছেন, এটা তো আউটরেজাস। এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের এই ধরনের কথা বলতে পারে না। এখন জামাত ইসলামী বলতেছেন ওটা ওনার ব্যক্তিগত কথা, ওইটা হইতে পারে না ব্যক্তিগত। উনি ব্যক্তিগত কথা ওই সময় আসতে পারে যদি ঘরোয়া বৈঠকে বসে যদি কেউ কথা বলে, তাহলে একটা আসতে পারে। উনি পাবলিক মিটিং এ কথাটা বলতেছেন উনাদের দলের, এটা তো ব্যক্তিগত কথা বলে তো এটাকে সব করানোর কোনো সুযোগই নাই। এইটা আপনারা যদি দেখেন, ওনারা এখন তো ফেসবুকের মালিক হলো মার্ক জাকারবার্গ, আর ফেসবুকের দ্বিতীয় মালিক কিন্তু এখন জামাত ইসলামী, তাই নাকি? কথা বলছেন? আচ্ছা, এখন মার্ক জাকারবার্গ থেকে ফেসবুক কিন্তু দখল করে ফেলছে আপনার জামাত ইসলামী। আচ্ছা, হ্যাঁ, কারণ জামাত ইসলামী এখন ফেসবুক দিয়ে মনে করতেছে সে ক্ষমতায় চলে আসবে। আচ্ছা, হ্যাঁ, এবং তাদের যে বট বাহিনী, এটা সম্বন্ধে আমরা সবাই জানি। আমাদের মহাসচিব পর্যন্ত স্টেটমেন্ট দিয়েছেন পাবলিকলি, যেগুলো দিতে আসছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত যে ইয়ে করতেছে। আপনি যদি ফেসবুকে একটা কথা জামাত ইসলামের বিরুদ্ধে লেখেন, ওদের কিভাবে টেকনিক করা আছে, সাথে সাথে দেখবেন কিভাবে ওদের বট বাহিনী একেবারে আপনার আক্রমণ। আচ্ছা, এখন এইটাকে উনার যে বক্তব্য বলে কোনো লাভ নেই। এটার বিষয় হলো, আমি যেটা বলেছিলাম সেটা আমি পরে কমেন্টসে দেখছি, যে এটা ওনাদের দলের সুপ্ত বাসনা। এইভাবে ওনারা পুলিশকে, প্রশাসনকে এইভাবে ওনারা কন্ট্রোল করবেন ক্ষমতায় গেলে। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা জনাব শাহজাহান চৌধুরী সাহেব বয়স হয়ে গেছে, তো বেচারা বুঝে নাই, মুখ থেকে বুড়া মানুষ, মুখ থেকে বলে ফেলেছেন। আচ্ছা, বাট ইট ইজ দেয়ার পার্টি পলিসি যে তারা এইভাবেই সরকার চালাবেন। আচ্ছা, আমার কথায় চলবেন, আমাকে প্রোটোকল দিবেন, এটা তাদের পার্টি। একটু শুনি আপনার কাছ থেকে, শুনি। সময় দিতে হবে। আচ্ছা, বলেন। উনি বলছেন যে আমাদের একটু কাছে নিয়ে, মানে প্রশাসনের সর্বস্তরে আমাদের লোক, সেক্রেটারি লেভেলে আমাদের লোক, এরা কি 2024 5ই আগস্টের পরে নিয়োগ পেয়েছে না? এরা অবশ্যই আগের। শুনেন, আমার প্রতিবেশী একটা ছেলে, সে বিসিএস পাস করেছে, এমবিবিএস পরীক্ষা দিয়ে বিসিএস পাস করেছে। সে প্রতিবেশী হিসাবে আমার ভাতিজা, তাকে নিয়োগ দেওয়া হয় নাই। তাকে প্রশ্ন করা হয়েছিল যে অমুক আব্দুল মান্নান তোমার কি হয়? সে বলেছে উনি আমার এই গ্রামীণ লয়ে আমার চাচা। তাকে চাকরি দেওয়া হয় নাই। কোন সময়?
এই তো আপনার 17-18টা রয়েছে, এটা ডকুমেন্টারি আছে। যেহেতু এটা উনি আমির ছিলেন ইসের জেলার, বুঝছেন, ওই আমার জন্য তার কথাটা চাকরিটা হয়নি। আপনি বলতে দেন না, কিন্তু আপনি তো এত সময় কথা বললেন, আমি কোনো ইন্টারফেয়ার করেছি? না করেন নাই, কিন্তু আমি জিনিসটা কারেক্ট করতে চাচ্ছি আপনাকে। আপনার আত্মীয় বলে তাকে দেওয়া হয় নাই। কি আত্মীয়? কি আত্মীয়? আপনার যে গ্রামের পাশে আত্মীয় হিসাবে আপনাকে দেওয়া হয় নাই। আচ্ছা, কিন্তু আচ্ছা, আপনার ভাতিজা তো মনে একটা। করেন আত্মীয় হিসাবে আমার এই বাতিটাকে দেওয়া হয় নাই। জি। এত সব উপর লেভেলে যে এই যে চাকরি এরা পালো কিভাবে পেল? এরা তো সংগঠন এর দায়িত্বশীল, এরা কিভাবে পেল? আচ্ছা আচ্ছা, জি জি এগুলা জি। আপনার গায়ের জুড়ে কথা বলে লাভ নেই, এগুলা প্রশ্নর আমি আর উত্তর দিব না। না আচ্ছা, আর বুঝছেন? তিনি যে বলেছেন যে আপনাদের তো 10-12% ভোট, তা সেটা নিয়ে আপনারা কি সেটার ভাবছেন? প্রমাণ আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে এটা এর রেজাল্ট হবে। সেটার এত প্রমাণ সময় আগামী এই নির্বাচন তো কয়দিন 2 মাস বাকি। অপেক্ষা করতে হবে। এই কয়েকটা দিন অপেক্ষা হ্যাঁ, করতে এই হবে। কয়েকদিন অপেক্ষা করতে হবে। আচ্ছা। আমার মনে করেন 8 থাকুক 10 থাকুক, আমার যদি 1% ভোট থাকে, আমি নির্বাচনে খাড়াওয়ার আমার যোগ্যতা আছে। অধিকার নেই। জি জি তাহলে প্রশ্ন কেন? জি। আপনার অধিকার নিয়ে তো কথা বলতেছে না। আচ্ছা, না আছে আপনার অধিকার নিয়ে তো কথা বলতেছে এই না। প্রশ্নের মানে কি? না, তা তিনি প্রশ্ন এটা করেছেন যে আপনার প্রায় ক্ষমতায় চলে অতীত আসছে এরকম- অবস্থানটা কি সেটাই আপনাকে বোঝা বলা হয়েছে। এটা প্রমাণ হবে তো? না না, সেটা প্রমাণটা আমি 2 মাসের জন্য ওয়েট করবো না। প্রমাণ হবে। আপনি আচ্ছা। আমার সাথে এখন এখানে ইয়ে করতেছেন, সে কথা থাকেন। জি। 2 মাস পরে কি হবে সেটা তো আপনিও দেখবেন, আমিও দেখবো। আচ্ছা, আপনি 10-12% এটা কোন জরিপে বলতেছেন? কালকের যে জরিপটা এসেছে যে বিএনপি 20%, জামাত 70%, সবটাই তো বুয়া, সবটাই তো বুয়া। আচ্ছা এই যেগুলো বলা হচ্ছে এগুলোও তো বুয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা একটু আরেকটা প্রশ্ন নিতে চাই, আমরা একদম শেষের দিকে প্রোগ্রামের। আমার প্রশ্ন বাংলাদেশ কার জামাত কাছে? ইসলাম মনোনীত প্রার্থীর কাছে। জি। বাংলাদেশ, উনি বলছেন মৌলভীবাজারে উনি একটা আলিয়া মাদ্রাসা করেছেন, একটা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এরকম একটা বলছেন উনি একটা আলিয়া মাদ্রাসা করেছেন। তো আমার প্রশ্ন, হেফাজতে ইসলামের আমির বললেন জামাতে ইসলামের সাথে কওমির কোনো ঐক্য হবে না, এবং উনি বললেন জামাতে ইসলামকে ভোট না দেওয়ার জন্য হেফাজতে ইসলামের আমির। তো আমার বক্তব্য হচ্ছে বা প্রশ্ন হচ্ছে ওনার কাছে, যেহেতু উনি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মৌলভীবাজারে একটা, বা হেফাজতে ইসলামের আমির উনাদেরকে ভোট না দেওয়ার জন্য বলছেন, আমরা জানি হেফাজতে ইসলাম মেজরিটি হচ্ছে কওমি শিক্ষক এবং ছাত্রদের সংগঠন, আমরা জানি সারা বাংলাদেশে। জি। তো উনারা যদি ক্ষমতায় যান, উনারা হেফাজতের ব্যাপারে বা কওমি শিক্ষার ব্যাপারে উনাদের ভূমিকাটা কি থাকবে? যেহেতু উনি নিজেও আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, কওমির ব্যাপারে উনাদের কি ভূমিকা থাকবে, যেহেতু তারা বলছে উনাদেরকে ভোট না দেওয়ার জন্য? ধন্যবাদ। জি। উনি যে মহিলা এই যে মৌলানা সাহেব এই প্রশ্ন করেছেন, উনি কওমির একক লিডার নয়, একক নেতৃত্ব উনার নয়, উনি ছোট্ট একটা অংশের। জি। আমরা এটাকে কোনো আমলে নেই না। আচ্ছা, এই বিষয়ে আপনাদের বক্তব্য এবং যদি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সবই তার সহগতিতে চলবে। আচ্ছা আচ্ছা, একটু জি জি, আসসালামু আলাইকুম। আশা করি আগামী নির্বাচনের পরে যে কোনো একজনই আমাদের অভিভাবক হবেন। ওনাদের কাছে প্রশ্ন, আমরা সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার আমরা অনেক পিছনে পড়ে গেছি এবং আমরা বৈষম্যের শিকার। সিলেটের বাকি 3টি জেলাতেই মেডিকেল কলেজ আছে, আমাদের জেলাতে কোনো মেডিকেল কলেজ নাই, এবং আমরা অসুস্থ হলে আমাদের রুগী সিলেটে নিতে নিতে অনেক রুগী মারা যায়। আমার 2 জন প্রতিনিধির কাছে প্রশ্ন হচ্ছে, আমার শুধু এই প্রশ্ন আমার নয়, টোটাল মৌলভীবাজারের সকল জনগণের হৃদয়ের প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, ওনারা যিনি এমপি হবেন, আমাদের মৌলভীবাজারে কি আমরা একটি মেডিকেল কলেজ পাবো? এটা ওনারা প্রতিশ্রুতি দিতে পারবেন কি? আচ্ছা, আরেকটা প্রশ্ন নেই। সম্মানিত 2 জন এমপি প্রার্থী, দুজনই সম্মানিত ব্যক্তি। আমি আমাদের জামায়াত মনোনীত প্রার্থী জনাব আব্দুল মান্নান সাহেবের কাছে, আমি, আপনি যেহেতু বলেছেন স্থানীয় ইস্যু নিয়ে আমরা প্রশ্ন করব, আমি একটি কথা জানতে চাই। উনি একটি নির্বাচন করেছেন, যেটি উপজেলা ইলেকশনে উনি নির্বাচন করেছেন। উপজেলা ইলেকশনে নির্বাচনের সর্বোচ্চ পর্যায়ে ওনার, যদি উপজেলা চেয়ারম্যান হতেন, সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ হতো টিএনও এবং একজন ওসির সাথে। এখন জাতীয় পর্যায়ে সংসদ সদস্য, যখন সংসদ সদস্য নির্বাচনে আসছেন উনি, সেখানে এটি মৌলভীবাজার এবং রাজনগর নিয়ে মৌলভীবাজার জেলা শহর, এখানে
ড্রিল করতে হবে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সচিবালয় সহ বৃহৎ পরিসরে। জি, সেক্ষেত্রে এই কোনো কনফিউশন আছে যে উনি সেটা পারবেন না? এই অনভিজ্ঞতার মাধ্যমে আমি মনে করি যে উনি মৌলভীবাজারের উন্নয়নে কি ভূমিকা রাখতে পারবেন, আমি সে ব্যাপারে সন্দিহান। আচ্ছা, এবং আমি না, এখানে আমরা জনগণ যারা আছে সে ব্যাপারে আমরা সন্দিহান। জি। আর আরেকটি কথা আমি বলতে চাই যে আমাদের এই হিন্দু অধ্যুষিত এলাকা বা যে মন্দিরগুলায় এবারে জামাত ইসলামের যে প্রচার এবং যে পাহারা আমরা দেখেছি, আমি শুধু জানতে চাই গত 16 বছর আমরা যে গত 5 আগস্টের পরের পূজা বাদে, এবার দুর্গা পূজা বাদে, এর আগের যে পুজোগুলো, সেখানে আমরা জামায়াতের কোনো নেতাকে কখনো পূজা পরিদর্শন অথবা পূজা কমিটির সাথে আলোচনা সেগুলো কিছুতেই কখনো দেখি নাই। আচ্ছা, এখন যা করেছেন এবং ইতিমধ্যে ওনারা হিন্দু শাখা করেছেন এই 1 নং ওয়ার্ড আমাদের মৌলভীবাজার শহরের, সেখানে সৈয়ারপুরের কমল নামে একজন কে অ্যারেস্ট করিয়েছেন, যার এবং ওনার অ্যারেস্টের মাধ্যমে ভীতি ছড়িয়ে হিন্দুদেরকে নিয়ে একটি জমায়েত করেছেন। আচ্ছা, এবং আওয়ামী লীগের এই পলাতক কাউন্সিলর, 1 নং ওয়ার্ডের যে পলাতক কাউন্সিলর, তার বড় ভাইকে নিয়ে ওনারা মিটিং করে সেখানে একটি হিন্দু কমিউনিটি গড়ার চেষ্টা করছেন। এটা জামায়াত করেছে বলে আপনার ধারণা? এটা জামায়াত করেছে, এটা এলাকার এখানে এই মহিলা দলের নেত্রী শ্যামলী সূত্রধর আছে এবং হিন্দু কমিউনিটি যারা আছে, আমি এই প্রশ্নগুলো ওনার কাছে করতে চাই। ধন্যবাদ। উত্তর জানবো। আরেকটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করব। বাংলাদেশের হেফাজতে ইসলামের আমির মাহমুদুল্লাহ বাবুনগরী হুজুর, উনি বাংলাদেশ না এশিয়া মহাদেশের মধ্যে একজন বুজুর্গ আলিম। জি, উনি আহ্বান জানাচ্ছেন বারবার ফেসবুকের মধ্যে যে জামাতে ইসলামকে ভোট না দেওয়ার জন্য। এবার কেউ জামাতে ইসলামের ভোট না দিলে ইসলাম থাকবে না এবং কোরআন থাকবে না, এক। আচ্ছা, 2 নম্বর হলো আরেকজন সিনিয়র জামাতে ইসলামের নেতা বলছেন যে যদি মসজিদে রাজনীতি আলাপ না হয় তো কোরআন পড়তে দিব না। 3 নম্বর হলো আমার প্রশ্ন শেষ। 3 নম্বর নেতা বলেছেন, জি, যেটা মানে ফেসবুকে আর কি। বাবুনগরীর কথা আমি বলতেছি, আমার প্রশ্ন না। বাবুনগরী যে সবাইকে বলছি নাকি এটার জন্য ভোট কেন দিবেন না এর জন্য। 3 নম্বর বাবুনগরী সাহেব বলছেন এবার আমরা দেখলাম আকিমুদ্দিন জামায়াত ইসলামের লোগোর মধ্যে ছিল, এবার তারা এটা সরাইলিছে। আচ্ছা, আল্লাহ এটা আবার সরানো হচ্ছে। আচ্ছা, প্রশ্ন হইল যে এবার আমরা দেখলাম যে নর্থ বেঙ্গলে দিয়ে বড় একটি হিন্দু সম্প্রদায় নিয়ে জামায়াত ইসলাম একটা কমিটি করেছেন। জামায়াত ইসলামের সিস্টেম হলো প্রত্যেক 2 বছর পর আমির চেঞ্জ করা তার যোগ্যতা অনুযায়ী। এই যে সনাতন ধর্ম থেকে যে বড় বড় কমিটি করছেন, তাদের কি কোনো সুযোগ আছে জামায়াত ইসলামের আমির হওয়ার? আচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা প্রশ্নগুলো নিলাম, আমরা একটু ছোট ছোট করে উত্তর দিয়ে আমরা এবং একই সাথে আপনার প্ল্যানও শুনবো। কয়েকটা বিষয় আসছে, যদি ছোট ছোট করে একটু উত্তর দেন। আমাদের প্রশ্নকর্তা ভাইদের প্রথমে একজন প্রশ্ন করেছিলেন যে প্রশাসন ডিলিং। জি, প্রশাসন ডিলিং কেউ তার মার পেট থেকে এই অভিজ্ঞতা নিয়ে আসে না। আমাদের দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, ওনার তো শিক্ষাগত যোগ্যতা আমরা জানি, উনি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সবকিছু ডিল করেছেন, ঠিক না? করেছেন। ইনশাল্লাহ এনও একটা জেলা পর্যায়ে এটা তো কোনো ব্যাপারই নয়। আচ্ছা, আপনি কনফিডেন্ট? ওকে, তারপর আমি 100% কনফিডেন্ট। আচ্ছা, এবং বলা হয়েছে যে আমরা মৌলভীবাজারের জন্য যেগুলা, এই যে আমাদের একজন ভাই বলেছেন যে মেডিকেল কলেজ, আমরা মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ একসাথে আমরা মহকুমার থেকে জেলাতে উন্নীত হয়েছি। এই হবিগঞ্জ, সুনামগঞ্জ মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, কৃষি কলেজ আছে। আমার মৌলভীবাজারে শুধু মেডিকেল কলেজ নয়, এই এগ্রিকালচার কলেজ, কৃষি কলেজ এবং আপনার ইঞ্জিনিয়ারিং কলেজের প্রয়োজন আছে। আচ্ছা, এখন আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় হয়তো আমরা
এটা বিভাগীয় পর্যায়ে চিন্তা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আর ছোট করে যদি একটু ওই বাবুনগরী সাহেবের ওই বিষয়টা। বাবুনগরী সাহেব উনি বলেছেন, কিন্তু উনার একবারে পাশের জন মামুনুল হক সাহেব উনি আমাদের সাথে ঐক্যে আছে। আচ্ছা, উনি তো হেফাজতের নায়েবে আমির, সুতরাং তার ওইসব কথার কোনো ভিত্তি নাই নাকি? এরপরে দেখেন আপনারা অনেকটাই প্রশ্ন করতেছেন ফেসবুক থেকে। ফেসবুক তো অধিকাংশই ফেক। আচ্ছা, বুঝছেন? এবং কে বলছে এজেন্সি কি আমরা সব নিয়ে নিয়েছি? আপনারা কি জন্য? তাইলে তো সব যোগ্যতা আমাদের, সব যোগ্যতা আমাদের। আচ্ছা, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, আমি তো বললাম যে আসলে আমাদের নাই। আপনারা যেহেতু বলতেছেন এই জন্য আমি বললাম, এই জন্য আমি বললাম যে আপনারা শতকরা মানে 35 থেকে 40% বুটের অধিকারী, আর আমরা 4% বুটের অধিকারী। আমরা প্রশাসন চালাই, সবকিছু আমরা চালাই, তাহলে তো এটা আমাদের যোগ্যতা। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব নাসের। আপনার কাছ থেকে শুনবো যে আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে, আপনি যদি আপনার কি পরিকল্পনা, কি প্রতিশ্রুতি, কি ভাবছেন, কিভাবে এগোচ্ছেন যদি একটু। ধন্যবাদ। 3টা প্রশ্ন আপনি নিয়েছেন। একটা হইলো বলেছে কি মেডিকেল কলেজ যেতে, এবং বলেছে যে 3 জেলায় নাকি মেডিকেল কলেজ হয়ে গেছে, মৌলভীবাজার বাকি। আমি ওই যিনি প্রশ্ন করছেন ওনাকে দেখছি না, আছেন নাকি? হ্যাঁ, আপনার অবগতর জন্য জানাইতে চাই, মেডিকেল কলেজ হাসপাতাল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালই সিলেট বিভাগে। সুনামগঞ্জে আরেকটা, সুনামগঞ্জে ওটা হয় নাই মেডিকেল কলেজ, যেটা হয় নাই এখনো। ওটাকে বলা হচ্ছে মেডিকেল, বাট ইটস নট এ মেডিকেল কলেজ। হবিগঞ্জে না, ওটা তো একটা 5 তলা বিল্ডিং। আমাদের ছাত্ররা লেখাপড়া করতেছে। জি ভাই, একটা মেডিকেল কলেজ করতে 1500 কোটি টাকা লাগে। 400 থেকে 500 একর, মিনিমাম 300 থেকে 400 একর জায়গা লাগে। হ্যাঁ, দ্যাট ইজ মেডিকেল কলেজ। হ্যাঁ, সব মেডিকেল কলেজ ঘুরে দেখেন, ইয়েতে কোনো মফস্বল টাউনে মেডিকেল কলেজের কোনো সুযোগ নাই। 1 নম্বর, মেডিকেল কলেজ বিভাগীয় সদর দপ্তরই থাকবে, এবং এটার যদি একটা মেডিকেল কলেজ একটা বিভাগীয় হেডকোয়ার্টারে থাকে, তার 100 কিলোমিটারের মধ্যে আর কোনো মেডিকেল কলেজ হবে না। হ্যাঁ, এটাই সরকারের নিয়ম। আওয়ামী লীগ সরকার মানুষদেরকে মানে ভ্রান্ত করার জন্য বা ভুয়াগিরি করার জন্য এই ধরনের ভণ্ডামি করেছে। এগুলি 5 কোটি টাকা দিয়ে একটা 5 তলা বিল্ডিং বানায় বলছে ওইটা মেডিকেল কলেজ হয়ে গেছে। ওখানে 10টা 50টা কলেজ স্টুডেন্ট স্টাডি করানোর নাম করায় দিয়া এগুলোকে মেডিকেল কলেজ বানাইছে। ভাই, বিএনপি সরকারের সময় লাস্ট মেডিকেল কলেজ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়ার। ওই সময় ওই মেডিকেল কলেজ করতে 500 কোটি টাকা খরচ হয়েছিল। আমি হেলথ মন্ত্রণালয় ইয়েতে খবর নিয়ে জানিয়েছি যে এখন মেডিকেল কলেজ করলে কত টাকা খরচ, বলে 1400 থেকে 1500 কোটি টাকার নিচে কোনো মেডিকেল কলেজ হয় না। এটা আপনাদের বুঝতে হবে। এটা একটা হুজুগের মধ্যে বসে আপনারা বলতেছেন মেডিকেল কলেজ যেতে। জি, আগে আমাদের ঘরে যেটা আছে ওইটাকে আগে ঠিক করি না। কি মেডিকেল আর মেডিকেল কলেজে পড়ে আমরা লাভটা কি? মেডিকেল কলেজে পড়তে আসবে ঢাকার বাইরের মানে মৌলভীবাজার সিলেটের বাইরের লোকরা এসে, লোকালরা তো কেউ মেডিকেল পড়বে না। কে পড়বে মেডিকেল এখানে আবার বলেন দেখি? জি, হ্যাঁ, আমাদের যে 250 বেডের হাসপাতাল আছে এটাকে আমরা 400 বেডে ইনশাল্লাহ উন্নতি করতে চাই। এটা ইকুইপমেন্ট বাড়াইতে চাই, এটা ডাক্তার বাড়াইতে চাই। আপনার চিকিৎসা দরকার, আপনার মেডিকেল কলেজের তো দরকার নাই। আমরা চিকিৎসার ব্যবস্থা করবো ইয়েতে। আর মেডিকেল কলেজ করলে এই গ্রেটার সিলেটের স্টুডেন্ট 100 জনের মধ্যে 2টাও পাওয়া যাবে না। হ্যাঁ, সব বাইরের থেকে আসবে। আর যাই হোক, এইটা খবর দিয়েছে 100 কিলোমিটার ডিভিশনাল কোর্টে 100 কিলোমিটারের ভিতরে আর কোনো মেডিকেল কলেজ হতে পারবে না রেঞ্জের ভিতরে। যাই হোক, আমরা আমাদের এই মৌলভীবাজার হাসপাতালকে আমরা এটাকে উন্নতি করে আধিগুণ করে এটাকে আমরা এক্সপেনশন করব। এই গেল 1 নম্বর। 2 নম্বর হলো, 2 নম্বর প্রশ্নটা কি ছিল আমার ঠিক মনে নেই। আপনি যদি আপনার প্রতিশ্রুতিগুলো যদি একটু বলেন। প্রশ্ন ছিল সব আমার প্রতিশ্রুতিতে আমি আপনাকে যে এইমাত্র যেটা বললাম যে আমরা মেডিকেল এই যে মৌলভীবাজার সরকারি কলেজকে আমরা ইনশাআল্লাহ ইউনিভার্সিটি কলেজে রূপান্তরের জন্য, এবং ওইটা রূপান্তরের আগে তার যে ইনফ্রাস্ট্রাকচার পুরান ভাঙা যেগুলি এইগুলি ভেঙে নতুন করে ইনফ্রাস্ট্রাকচার ইয়ে করে এটা একটা বড় মাস্টার প্ল্যান নিয়ে আমাদেরকে ইয়ে করা আছে। আমরা তৃতীয়ত শমশেরনগরে আমরা এয়ারপোর্ট স্থাপন করতে চাই। জি, এয়ারপোর্ট স্থাপন করতে।
এটা আমাদের তৃতীয়ত চতুর্থত আমরা রেলওয়ের এই যে ঢাকা সিলেটে রেলওয়েতে গেলে শ্রীমঙ্গলের জন্য টিকিট পাওয়া যায় না, জি, খুব লিমিটেড টিকিট দিয়ে রাখে, এবং কালোবাজারে এগুলো বিক্রি করে নিয়ে যাচ্ছে। আমি যে ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত একটা ট্রেন চালু করার জন্য, এটা আর ওদিকে যাবে না, জি, কথা বলছে, যেহেতু এটা টুরিস্ট একটা এরিয়া, টুরিস্টরাও টিকিট পাচ্ছে না, জি, হ্যাঁ, বাসে আসতে বাধ্য হচ্ছে। এই জন্য আমরা জাস্ট ঢাকা শ্রীমঙ্গল ট্রেন সার্ভিস চালু করব, যাতে মৌলভীবাজারের লোকরা উপকৃত হয় এবং এখানে পর্যটকরা যারা আসবে তারাও উপকৃত হয়। জি, এখানে আমরা শ্রীমঙ্গল বাইপাসের রাস্তার ইয়ে করা হয়েছে, শ্রীমঙ্গল বাইপাস আমরা স্থাপন করবো ইনশাআল্লাহ, জি, ইয়েতে, এবং এটা অলরেডি প্রাক্কলন করার ইয়েতে আছে, ইয়ে করার মোটামুটি। এবং এই মৌলভীবাজারের জনপদে গত 17টা, বিশেষ করে মৌলভীবাজার রাজনগরে এই যে রাস্তাঘাটগুলি যে সমস্ত বিনষ্ট হয়ে গেছে, মেইন প্রায়োরিটি ফার্স্ট আসবে এই রাস্তাঘাটগুলিকে আমাদের পুনর্বাসন করা, হ্যাঁ। বাকি সব আপনি জনগণের রিকোয়ারমেন্ট কি? জনগণের রিকোয়ারমেন্ট হলো স্বাস্থ্য, স্কুল, কলেজ, আপনার রাস্তাঘাট, কমিউনিকেশনস, এগুলো যদি ফান্ডামেন্টাল আমরা জনগণকে দিতে পারি, জনগণ তো খুশি, জি, ঠিক আছে না? জনগণের আর দাবি দেওয়ার ইচ্ছে বেশি কিছু নাই এতে, জি। আর এরপর কোনো প্ল্যান কি আপনার আছে? প্রবাসীরা তো এদের জন্য আর কি প্ল্যানের তো কিছু আছে। একটা কথা হচ্ছিল যে এখানে একটু আগে যে প্রবাসীরা এখানে ভয় পায় ইনভেস্টমেন্ট করতে। আমার কাছে মাত্র 2 দিন আগে একটা আমাদের লন্ডনে আমার ইয়াং ছেলে, সে দুবাইতে ব্যবসা শুরু করেছে, এখন সে এইখানে আপনার ইট ব্লক ইট অন্য কনসেপ্টে ব্লক ইটের ফ্যাক্টরি চালু করছে, হ্যাঁ। আমি তো শুনে খুব তাজ্জব বললাম যে সে একটা সাহস নিয়ে এখানে ইনভেস্টমেন্ট, যে ফেল যদি হয় ফেল হবে, সে রিস্ক নিয়ে এটা এখানে ইন্ডাস্ট্রি স্থাপন, তার অর্থ আছে, সে চেষ্টা করছে। কিন্তু আপনাকে দেখতে হবে আমাদের এখান থেকে যারা এসে যায় ম্যাক্সিমামই কিন্তু ভেরি ডাউন, মানে টাইট অবস্থা, ম্যাক্সিমামই আপনার ট্যাক্সি চালায় আর নাহলে গ্রোসারি দোকানেই রয়, ওদের কাছে ওই অর্থ নাই। অর্থ যারা আছে প্রবাসীদের মধ্যে, এটা ভেরি হাতে গোনা কয়েকজন, রাইট। এবং এদের অনেকে যদি আমরা প্রমোশন করি সেখানে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আজকে আমাদের শেষ করতে হবে। আপনারা এখানে যারা ছিলেন, আমি শুরুতেই বলছিলাম যে মৌলভীবাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানকার মানুষের সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সম্মান দেওয়ার যে প্রবণতা আপনাদের মধ্যে আছে, আমরা সেটাই অনুষ্ঠানের মাধ্যমেও দেখলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আপনারা যারা আলোচক হিসেবে এখানে ছিলেন 3 জন, আপনাদের যেই বিতর্ক, এই বিতর্কটা এখানেই থাকতে হবে। এটাই সৌন্দর্য, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই ভবিষ্যৎ বাংলাদেশ এইভাবেই আপনাদের মতদ্বৈততা হওয়া সত্ত্বেও এইভাবে এগিয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।